একজন সাক্ষী রাজসাক্ষী হয়েছে সেই বিষয়ে আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমি আগাবো। যিনি রাজসাক্ষী হয়েছে তাকেও আমি জেরা করব, ওনার যে বক্তব্য দিবেন তখন তাকে আমি জেরা করব। এটাই স্বাভাবিক কথা, আমি সেটাই করব। আর আমার বিরুদ্ধে আজকে যে চার্জ, আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। অবশ্যই না, অবশ্যই আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। এটা যে অব্যাহতির আবেদনটা যে নাকচ হলো, সেটার পরবর্তীতে আপনি কি করতে চান? একটু মানে আমরা লাইভে আমি এই আদেশের এগেইনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরের বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না। কথা বলছিলেন শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামাল তাদের যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, তিনি ব্রিফিং করছিলেন এবং তিনি যেটি বলছেন যে আজকে যে অব্যাহতির যে আবেদন শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল, সেই আবেদনটি যে আদালত নামঞ্জুর করেছেন এই বিষয়ে পূর্ণাঙ্গ যে আদেশটি, সেই আদেশটি পাওয়ার পরেই তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন আইনগত কি ব্যবস্থা নেবেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই মামলাতে মোট 3 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি একমাত্র গ্রেপ্তার থাকা আসামি এবং তিনি এইখানে একটি লিখিত কাগজ দিয়েছেন এবং সেখানে তিনি আদালতের কাছে তার যে দোষ, সেই দোষটি তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি এও বলেছেন যে এই যে জুলাই আগস্টে সংঘটিত যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনার পরিক্রমা এবং যা যা হয়েছে সেই সমস্ত সত্য তথ্য উদ্ঘাটনে তিনি এবং যে ষড়যন্ত্রগুলো হয়েছে সেটি উন্মোচনের জন্য যা যা তথ্য দরকার তিনি অ্যাপ্রুভার হওয়ার জন্য এটি আবেদন করেছিলেন। অ্যাপ্রুভার এটি আইনের ভাষা, কিন্তু আমরা সহজ করে এটিকে বলতে পারি আরেফিন যে রাজসাক্ষী হওয়া, অর্থাৎ তিনি এই মামলাতে তার দায় স্বীকার করে নিলেন এবং একই সাথে তিনি এটাতে রাজসাক্ষী হয়েছেন এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তিনি আদালতে তুলে ধরবেন। সেখানে তার কি ভূমিকা ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তিনি কি ধরনের আদেশ দিয়েছেন এবং এই যে জুলাই আগস্টে নির্বিচারে যে লিথাল উইপেন অর্থাৎ প্রাণঘাতী যে মারণাস্ত্র দিয়ে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার ঘটনাগুলো কিভাবে ঘটেছিল, কার আদেশে এটি হয়েছিল এবং কিভাবে এই পুরো নির্বিচারে যে জুলাই আগস্টে প্রায় 1,500 মানুষকে হত্যা করা হয়েছে, সেই বিষয়গুলো তিনি আদালতে তুলে ধরতে চান এবং আগামী 3 আগস্ট এটির যে ওপেনিং স্টেটমেন্ট অর্থাৎ যেটি সূচনা বক্তব্য নিয়ম অনুযায়ী যেটি হয় যে অভিযোগ গঠন যখন হয়ে যায় তখন আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যায় এবং বিচার শুরু হওয়ার পরে একটি ওপেনিং স্টেটমেন্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। সেই ওপেনিং স্টেটমেন্ট দেওয়া হবে 3 আগস্ট এবং তার পরের দিন 4 আগস্ট এটি সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণে এখানে প্রায় 81 জন সাক্ষী ছিলেন। তাদের যে এভিডেন্সগুলো আছে অর্থাৎ যে ভিজুয়াল এভিডেন্স, যে ভিডিও, যে পত্রিকার যে সংবাদ, সেই বিষয়গুলো যে আলামত আকারে যেগুলো আছে সেগুলো তারা তুলে ধরবেন এবং এর মধ্য দিয়ে যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে এবং এই যে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের যে আনুষ্ঠানিক বিচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটি শুরু হলো। একটু বলে রাখি আরেফিন, 2010 সালে 71 মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য তখনকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন গঠন করেছিলেন এবং এই যে ইতিহাসের পরিক্রমায় 15 বছর পরে গিয়ে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইখানে তার গঠিত ট্রাইব্যুনালেই আজকে আনুষ্ঠানিক তার বিচার শুরু হলো এবং প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যে অভিযোগগুলো
একটি হচ্ছে গত 14 জুলাই তিনি উস্কানি দিয়েছিলেন রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কিনা এটি বলে, এবং একই সাথে তিনি যে লিথাল উইপেন ব্যবহার করে মারণাস্ত্র ব্যবহার করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেটি, এবং আবু সাইদ হত্যা মামলা রংপুরের তাকে যে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে, এবং চাংখারপুলে শহীদ 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই ঘটনা আনা হয়েছে, এবং একই সাথে 5 নম্বর যে অভিযোগ সেটি হচ্ছে আশুলিয়ায় 5ই আগস্ট দুপুরের দিকে 5 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, এবং এই গুলি করে হত্যায় করার সাথে সাথে একজন আহত হয়েছিলেন এই ঘটনায়। তো সেই আহত ব্যক্তিকে এই যে মরদেহ 5 মরদেহ তাদেরকে একসাথে করে এই মরদেহ পুরানো হয়েছিল সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এই 5টি যে সুনির্দিষ্ট অভিযোগ সেই অভিযোগ আজকে গঠন হয়েছে এবং এই অভিযোগ গঠনের মধ্যে দিয়েই বিচার শুরু হলো।